আপনি কি কখনো কাউকে অবহেলা করেছেন, যে একদিন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে গেছে? আজকের গল্পটা ঠিক তেমনই। হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের গল্পটি হচ্ছে ছোটবেলার চাচাতো বোনের সাথে যখন প্রেম। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই গল্পটি। আমাদের শৈশবটা ছিল একান্নবর্তী পরিবারের সেই চেরোচেনা কোলাহলে ঘেরা বিশাল এক উঠোন। তার এক পাশে বড় একটা কামরাঙা গাছ, আর অন্য পাশে আমার দাদির পানের বাটা। এই বিশাল সাম্রাজ্যের দুই খুদে বাসিন্দা ছিলাম আমি আর আমার চাচাতো বোন মায়েরা। তখন আমি ক্লাস 4 কি 5-এ পড়ি। মায়েরা আমার চেয়ে 3 বছরের ছোট। ওর গায়ের রংটা ছিল চাপা, কিন্তু চোখ দুটো ছিল মায়ায় ভরা, ঠিক যেন ওর নামের মতোই। তবে এই মায়া ভরা চোখের আড়ালে বাস করতো এক ভয়ঙ্কর যদি এক মেয়ে। সেদিন ছিল বৈশাখী এক তপ্ত দুপুর। বাড়ির বড়রা সবাই তখন জোহরের নামাজ পড়ে একটু জিরিয়ে নিচ্ছেন। পুরো বাড়িতে একটা নিস্তব্ধতা। আমি চুপি চুপি বাগান থেকে কয়েকটা আম পেড়ে নিয়ে এসেছিলাম। উদ্দেশ্য ছিল লবণ মরিচ দিয়ে মেখে একাই সাবার করব। ঠিক যখন আমি আমটা কাটতে যাব, কোত্থেকে যেন উদয় হলো মায়রার। মায়রা বলল, আরিয়ান ভাইয়া একাই খাচ্ছ? আমি কিন্তু বড় মাকে সব বলে দেব যে তুমি আম চুরি করেছো। আমি ভরকে গেলাম। এই মেয়েটা যেন গোয়েন্দার চেয়েও খতরনাক। আমি বললাম, আরে না না, তোকেই তো ডাকতে যাচ্ছিলাম। আয় বস। আমরা দুই ভাই বোন বারান্দার এক কোণে বসে আম মাখানো খেতে শুরু করলাম। লবণের চেয়ে মরিচ বেশি হওয়ায় মায়ের চোখ মুখ লাল হয়ে যাচ্ছিল, কিন্তু ও হার মানার পাত্রী নয়। ঝাল লাগছে অথচ সমানে খেয়ে যাচ্ছে। হঠাৎ মায়েরা বলে বসলো, আরিয়ান ভাইয়া, বড় হয়ে তুমি যখন বড় চাকরি করবে, তখন আমাকে রোজ আম মাখিয়ে দেবে তো? আমি হেসে বললাম, আরে পাগলি, চাকরি করলে কি আর আমি এখানে থাকবো? আমি তো শহরে চলে যাব। কথাটা শুনে মায়েরার হাতটা থেমে গেল। ওর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। হঠাৎ ও বাটিটা ধাক্কা দিয়ে সরিয়ে উঠে দাঁড়ালো। মায়েরা বলল, তুমি শহরে গেলে আমিও যাব। তুমি যেখানে থাকবে আমাকেও সেখানে নিয়ে যেতে হবে, এটা আমার কথা। ওর এইটুকু গলায় এমন অদ্ভুত এক জোর ছিল যে আমি থমকে গিয়েছিলাম। ও আমার দিকে একবার তাকিয়ে হন হন করে ভেতরে চলে গেল। আমি তখন বুঝিনি এই ছোটবেলার জেদটা একদিন আমাদের দুজনকে একসাথেই বেঁধে ফেলবে। সেই রাতে খাওয়ার টেবিলে আমার বাবা আমার চাচা গল্প করছিলেন। তখন চাচা হেসে বললেন, মায়েরা তো আজ বায়না ধরেছে, আরিয়ান যেখানে পড়তে যাবে ওকেও নাকি সেখানেই পাঠাতে হবে। বড় বেশি মায়া পড়ে গেছে আমাদের এই দুই ছেলে মেয়ের মধ্যে। আমি মাথা নিচু করে খাচ্ছিলাম, আর মায়েরা আমার উল্টো পাশে বসে আর চোখে আমার দিকে তাকাচ্ছিল। ওর চোখে তখন বিজয়ের হাসি। সেই প্রথম আমি অনুভব করলাম, মায়েরা শুধু আমার চাচাতো বোন নয়, ও যেন আমার উপর এক গোপন অধিকার নিয়ে জন্মেছে। সময় কারো জন্য থেমে থাকে না। দেখতে দেখতে 4-5টা বছর কেটে গেল। আমি এখন 10ম শ্রেণীতে, আর মায়েরা 7ম শ্রেণীতে। আমাদের সেই ধুলোমাখা দুপুরগুলো এখন অনেক বদলে গেছে। আগে মায়েরা আমার ঘরে ধপাস করে ঢুকে পড়তো, কিন্তু এখন ও দরজার আড়ালে এসে দাঁড়ায়। কথা বলার আগে কেমন যেন একটু হস্ততস্ত হয়। মাঝে মাঝে মায়েরার দিকে তাকালে আমার অবাক লাগে। সেই ছোট্ট মেয়েটা হুট করে অনেকটা লম্বা হয়ে গেছে। ওর সেই অবাধ্য চুলগুলো এখন সুন্দর করে বেনুনি করা থাকে। সেদিন বিকেলে আমি পড়ার টেবিলে বসে জ্যামিতি মেলাচ্ছিলাম। বাইরে ঝুম বৃষ্টি নামলো। হঠাৎ দরজায় টোকা পড়লো। আমি তাকে দেখি মায়েরা দাঁড়িয়ে আছে। ওর হাতে 2 মুখ ধোয়া ওঠা চা আর 1 প্লেট পেঁয়াজু। আমি বললাম, আরে মায়েরা, আয়। বৃষ্টির দিনে তো বেশ রাজকীয় আয়োজন করেছিস। মায়েরা ঘরে ঢুকলো ঠিকই, কিন্তু বিছানায় না বসে চেয়ারের এক কোণে বসলো। ওর মাথা নিচু। মায়েরা বলল, মা পাঠালো, বলল তোমার নাকি পড়ার সময় চা না খেলে মাথা ধরে। আমি চাই একটু চুমুক দিয়ে বললাম, রান্না কি তুই করেছিস নাকি মা? মায়েরা বলল। মায়েরা এবার মাথা তুলে তাকালো। ওর চোখে সেই পুরনো দুষ্টুমিটা এক পলকের জন্য খেয়ে গেল। আমি করলে তো তুমি খেতে না, বলতে যে লবণ হয়নি। আমি হাসলাম, কিন্তু খেয়াল করলাম মায়েরা আগের মতো প্রাণ খুলে হাসছে না। ও কেমন জানি আড়ষ্ট হয়ে গেছে। আমি একটু মজা করার জন্য বললাম, শুনলাম পাড়ার রাজু নাকি তোকে রোজ স্কুল থেকে ফেরার সময় ফলো করে, এটা কি সত্যি নাকি?
কথা শুনে মায়েরার ফর্সা মুখটা মুহূর্তেই লাল হয়ে গেল। ও রাগ করে দাঁড়িয়ে পড়লো। তোমাকে এসব ফালতু কথা কে বলেছে? তুমি কি আমার উপর গোয়েন্দাগিরি করছো? আমি বললাম, আরে না, এমনিতেই বললাম। বড় হচ্ছিস তো, তাই একটু খবর রাখায় আর কি। মায়েরা কিছু না বলে গোট গোট করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। দরজার কাছে গিয়ে ও হঠাৎ থামলো, পেছন ফিরে একটা মুচকি হাসি দিয়ে বলল, সবাই তো বড়ই হয় আরিয়ান ভাইয়া, কিন্তু তুমি বড় হয়ে আগের মতো বদলে যেও না, তাহলে আমার খুব কষ্ট হবে। সেদিন আমি ঠিক বুঝতে পারিনি যে আসলে কি হয়েছে। আমি শুধু ওর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম। বৃষ্টির শব্দের মাঝে মায়েরার সেই ছোট্ট কথাটি আমার কানে বারবার বাজতে থাকে। সেদিন রাতে আমি ঠিকভাবে ঘুমাতে পারলাম না। আমার কেন যেন মনে হতে লাগলো মায়েরা আর আগের মতো কেবল ছোট্ট বোনটি নেই, ও এমন এক মানুষ হয়ে উঠেছে যাকে ছাড়া আমার এই বিশাল বাড়িটা একদম ফাঁকা লাগে। আমাদের মাঝখানে এক অদৃশ্য দেওয়াল তৈরি হচ্ছে, যার নাম হয়তো লজ্জা অথবা ভালো লাগা। এসএসসি পরীক্ষা শেষ হলো। আমি জানতাম এবার আমাকে শহরে পাড়ি দিতে হবে। গ্রামের এই মায়ামাখা উঠোন, পুকুরঘাট আর মায়েরাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে যেত। আমাদের বাড়িতে তখন সাজ সাজ রব। আমার জন্য নতুন জামা কাপড় কেনা হচ্ছে, হোস্টেলে যাওয়ার সব গুজগাছ চলছে। সবাই খুশি যে আমি বড় কলেজে সুযোগ পেয়েছি। কেবল মায়েরা ছিল একদম নিস্তব্ধ। কয়েকদিন ধরে ও আমার সাথে কোনো কথাই বলছে না, এমনকি খাবার টেবিলে পর্যন্ত ওর দেখা পাওয়া যাচ্ছে না। আমি শহরে রওনা দেওয়ার আগের দিন রাত আমি ব্যাগ গুছিয়ে জানালার পাশে দাঁড়িয়েছিলাম। বাইরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। হঠাৎ দরজায় খুব হালকা একটা আওয়াজ হলো। তাকে দেখি মায়েরা। ওর পরনে একটা নীল রঙের জামা, যেটা ওর খুব প্রিয় ছিল। ও কোনো কথা না বলে আমার দিকে একটা নীল রঙের খাম এগিয়ে দিল। আমি বললাম, কি রে এটা? শহরে যাওয়ার পর খুলবে, এখন না। কথা দাও বাসে ওঠার আগে এটা খুলবে না। ওর গলার স্বরটা খুব ভারী লাগছিল। আমি মায়েরার একটু কাছে গেলাম। ওর মুখটা একদম ফ্যাকাশে দেখাচ্ছিল। আমি ওর মাথায় হাত রাখতে চাইলাম, কিন্তু কেন জানি হাতটা থেমে গেল। এখন আর ও সেই পিচ্ছি মায়েরা নেই, যাকে আমি যখন তখন আদর করতে পারি। মন খারাপ করিস না মায়েরা, আমি তো প্রতি মাসেই আসবো। মায়েরা বলল, একদম মিথ্যে বলবে না। যারা শহরে যায় তারা ধীরে ধীরে সব ভুলে যায়। প্রথমে মাসে একবার আসে, তারপর বছর একবার, তারপর হয়তোবা আসবেই না তুমি। ও কথা শেষ করতে পারলো না। ওর চোখের পাতা ভিজে উঠলো। ও দ্রুত পা চালিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। পরদিন সকালে আমি যখন বাসে উঠলাম, তখন সারা বাড়ি কান্নাকাটি করছিল। মা কাঁদছেন, চাচি কাঁদছেন, কিন্তু আমি ভিড়ের মধ্যে মায়েরাকে খুঁজলাম। ও কোথাও নেই। যখন বাসটা স্টার্ট দিল আর ধুলো উড়িয়ে চলতে শুরু করলো, তখন জানালার বাইরে তাকিয়ে দেখি দূরে পুকুর ঘাটে নির্জন বটগাছের নিচে একটা নীল রঙের জামা পরে দাঁড়িয়ে আছে। মায়েরা ওখান থেকেই আমায় দেখছিল। বাসে বসে আমি সেই নীল খামটা খুললাম। ভেতরে একটা ছোট্ট চিরকুট আর একটা পুরনো শুকনো কামরাঙ্গা ফুল, সেই কামরাঙ্গা গাছটা যেখানে আমাদের প্রথম ঝগড়া হয়েছিল। চিরকুটে লেখা ছিল, তুমি চলে যাচ্ছ বলে আমি অনেক কেঁদেছি, কিন্তু সবার সামনে না। কারণ আমি চাইনি তুমি আমার কান্না দেখে শহরে গিয়ে মন খারাপ করো। ভালো থেকো আরিয়ান ভাইয়া, আর মনে রেখো আমায়। আমার এই আম আমার এই আম মাখানো খাওয়ার জন্য শুধু তুমিই ছিলে। এখন থেকে আমগুলো একাই পচে পড়বে, দেখার কেউ থাকবে না। বুকের বাম পাশে এক তীব্র চিনচিনে ব্যথা অনুভব করলাম। 2 ঘন্টার এই বাস যাত্রা যেন আমার জীবনের সবচেয়ে দীর্ঘ আর যন্ত্রণাদায়ক পথ হয়ে দাঁড়ালো। আমি বুঝতে পারলাম আমি শুধু শহরে যাচ্ছি না, আমি মায়েরার একটা অংশ নিজের সাথে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, কি মনে হয় শহরের হোস্টেল লাইফে আরিয়ানের জীবন কেমন হবে? মায়েরার চিঠি কি ওর সঙ্গী হবে, নাকি 2 বছর পর আরিয়ান যখন ফিরে আসবে তখন মায়েরাকে একদম বদলে যাওয়া এক মানুষ হিসাবে দেখবে? তো দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে যাবে। তো বন্ধুরা, কেমন হয়েছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে যাবে, এবং ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবে না। এবং এরকম নিত্য নতুন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে, আরো অনেক সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে খোদা হাফেজ।